আমার ভাই ডাইনিং এর পাশে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। কি রে, এত রাতে এখানে কি করিস? কোথায় তুই? তাড়াতাড়ি বাসায় আয়। ইয়াহাহাহা, আজ তোদের শেষ দিন, কেউ বাঁচাতে পারবে না তোকে। সালটা ছিল 2015। সবেমাত্র নতুন বাসায় উঠেছি। বাসাটি ছিল দোতলা, ছাদের চিলেকোঠার মতন দেখতে একটি রুম। সেই রুমে একজন মহিলা তার 2 সন্তান নিয়ে থাকত। অনেক দিন আগেই তারা চলে গেছেন। কেন গেছেন কেউ জানে না। আমার নাম ফারহান। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমরা এ বাসার দোতলায় উঠেছি। বাসায় উঠে আমরা আমাদের সকল আসবাবপত্র গুছিয়ে নেই। সমস্ত কিছু গোছাতে একদম এশার নামাজের আজান দিয়ে দেয়। নামাজ শেষ করে আমি আর আমার ছোট ভাই ছাদে যাই একটু পায়চারি করতে। ছাদে যাওয়ার সাথে সাথে একটা জিনিস খেয়াল করলাম, বিল্ডিংয়ের পেছন সাইডে একটি কৃষ্ণচূড়া গাছ। ছাদের উপর ডালপালা এবং কিছু পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। চাঁদের আলোয় কি সুন্দরই না লাগছে। প্রাকৃতিক এই দৃশ্য দেখতে দেখতে কখন যে রাত 9টা বেজে গেছে বুঝতেই পারিনি। এই ফাহিম, চল, রাত 9টা বাজে, বাসা যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। আমি আর ফাহিম দুজনেই রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম। আজ অনেক ধকল গিয়েছে রে শরীরের উপর দিয়ে। একটু বিছানায় গা দিতে পারলে কি যে ভালো লাগতো। আজকে তাহলে তুই আমার সাথে ঘুমা, যেহেতু তোর রুম গুছানো হয়নি। তাহলে তাই করি। আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লাম। চোখ দুটো কোনোভাবেই খুলে রাখতে পারছি না। হঠাৎ রাত প্রায় 3টা বাজে। ঘুম ভেঙে গেল। খেয়াল করলাম ছাদে কেউ একজন হাঁটছে। এত রাতে ছাদে কে হাঁটবে? হয়তো আমার মনের ভুল ভেবে আবার ঘুমিয়ে পড়লাম। সকাল হতেই ঘুম ভেঙে গেল। শুনতে পেলাম ফাহিম মার কাছে কিছু বলছে। কাল রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ ছাদে কারো হাঁটার শব্দে ঘুমটা ভেঙে গিয়েছিল। অনেক রাত ছিল তো, ভেবেছিলাম সকালে মাকে জিজ্ঞেস করব মা হাঁটতে গিয়েছিল কিনা। আমি জানি, আমিও হাঁটার শব্দ শুনেছি। আজ না হয় গিয়ে দেখব কে হাঁটে। কি বলছিস ভাইয়া, সত্যি? তাহলে আজকে রাতটা আমরা ওই চিলেকোঠা রুমে কাটাবো, দেখি কিছু হয় কিনা। যেই ভাবা সেই কাজ। আমরা আমাদের বাসার দারোয়ান চাচার কাছ থেকে চিলেকোঠার চাবি আনতে যাই। চাচা, শুনছেন? ভেতরে আছেন? হ হ, কও, কি হইছে? চাচা, একটা প্রয়োজন ছিল। আমাদের বাসার উপরের চিলেকোঠার চাবিটা যদি একটু দিতেন, কালকেই দিয়ে দেব। ও, সাবিনি বাড়াইছে, খারাও, সাবিনি আইতাছি। ধন্যবাদ চাচা। রাত প্রায় 2টার কাছাকাছি। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ যেন সময়ের সাথে সাথেই বাড়ছে, অথচ আমাদের কোনোভাবেই ঘুম আসছে না। যেই না চোখ
দুটো বন্ধ হয়ে আসলো। অনুভব করলাম দরজায় কেউ একজন টোকা দিচ্ছে। দরজা খুললাম, কেউ নেই। কে কে ওখানে? কোনো সাড়া পেলাম না। দরজা লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবারও সেই একই কাণ্ড। এবার মনে হচ্ছে দরজায় কেউ একজন পাথর জাতীয় কিছু একটা ছুটছে। কিছুক্ষণ এমন চলতে লাগলো। এক পর্যায়ে সেই আওয়াজ থেমে গেল। পরের দিন রাতে এই হাঁটার শব্দ আর শুনতে পেলাম না। এক রাতে আমার খুব পানি পিপাসা লাগে। আমি আমার রুম থেকে বের হই পানি খাওয়ার জন্য। গিয়ে দেখি আমার ভাই ডাইনিংয়ের পাশে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। কি রে, এত রাতে এখানে কি করিস? ফাহিম কোনো জবাব দিল না। আমি যখনই তার কাছে যাব তখনই আমার ভাই ফাহিম পেছন থেকে আমাকে ডাক দেয়। ভাইয়া, কি করছিস তুই এখানে? তোকে বিছানা থেকে উঠতে দেখে আমিও তোর পিছন পিছন আসলাম দেখার জন্য। কি হয়েছে? তুই এখানে? তাহলে ওকে। আমি তো তোকে বিছানায় দেখে আসলাম, এখন আমি যাকে দেখছি তাহলে ও ওকে। কই ভাইয়া, কোথাও তো কেউ নেই। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি কি করব বুঝতে পারছি না। ফাহিম আমাকে ধরে রুমে নিয়ে যায়। আমি ফাহিমকে সব ঘটনা খুলে বলি। ফাহিমও অনেকটা ভয় পেয়ে যায়। তাহলে আমাদের সেদিন রাতে ছাদে থাকাটা ঠিক হয়নি। হয়তো কোনো খারাপ কিছু আমাদের পিছু নিয়েছে। আমি কিছুই বলতে পারলাম না। আসলে আমার বলার মতন সাহস হচ্ছিল না। আমি আসলে কাকে দেখেছি, কেই বা ছিল ওইটা। আমরা দুজন না ঘুমিয়ে সারা রাত জেগে রইলাম। পরের দিন সকালে মাকে আমি সব ঘটনা খুলে বললাম। কোনোভাবেই মা আমাদের কথা বিশ্বাস করলো না। কি বলিস এসব? পাগল হয়ে গেলি নাকি? তোরা সব সময় রাত জাগিস, উল্টাপাল্টা তো দেখবি। মার কথা শুনে ভাবলাম হয়তো মার কথাই ঠিক। পরের দিন আমার এক বন্ধুর জন্মদিন ছিল। যাব বলে ঠিক করলাম। বেশ ভালোই লাগছিল, সব ঠিকঠাক ছিল। সব বন্ধুরা মিলে গল্প করছিলাম। হঠাৎ রাত 3টার দিকে আমার ফোনে একটা কল আসে, মার ফোন থেকে। কোথায় তুই? তাড়াতাড়ি বাসায় আয়। আমি কিছুটা অবাক হলাম। যত তাড়াতাড়ি সম্ভব আমি এক বন্ধুর বাইক নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমার ভাই অজ্ঞান অবস্থায় পড়ে আছে। মা ফাহিমের পাশে বসে মাথায় পানি দিচ্ছে। আমি আর আমার মা ফাহিমকে বিছানায় নিয়ে গেলাম। ফাহিমের জ্ঞান ফেরার পর আমি ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল তোর, আর এভাবে অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? আমি সোফায় বসে গেম খেলছিলাম। এক পর্যায়ে গেম খেলতে খেলতে সোফাতেই ঘুমিয়ে যাই। রাত 3টার দিকে আমার ঘুম ভাঙে এক অদ্ভুত আওয়াজে। আওয়াজটা আসছিল আমার রুম থেকে, আর আওয়াজটা কেমন যেন অদ্ভুত রকমের ছিল। আমি খাটের উপর তাকাতেই দেখি ভয়ানক চেহারার একটি অবয়ব বসে আছে। চোখ দুটো জ্বলজ্বল করছে, মনে হচ্ছে যেন চোখ দুটো দিয়ে আগুন বের হচ্ছে। আমার দিকে খুব রাগ নিয়ে তাকিয়ে আছে সেই অবয়বটা। ভয়ে আমি আমার শরীরটা 1 ইঞ্চিও নড়াতে পারছিলাম না। আমি মনে মনে দোয়া পড়তে লাগলাম। সেই অবয়বটা হঠাৎ হাসতে শুরু করলো আর বলে উঠলো, আজ তোদের শেষ দিন, কেউ বাঁচাতে পারবে না তোকে। ঠিক তখনই মা আমাকে ডাকতে ডাকতে এই রুমের দিকে আসছিল।
তারপর আর আমার কোনো কিছুই মনে নেই। ও যা বলল তাতে রক্ত হিম হয়ে যাওয়ার মতো। পরদিন সকালে আমার মা একজন হুজুরকে খবর দেন। ঠিক আছে, আমি মাগরিবের আজানের পর আপনাদের বাসায় আসব। মাগরিব নামাজের পর হুজুর আমাদের বাসায় আসেন। উনি ফাহিমকে একটা গোল বৃত্তের মাঝে বসালেন আর ওর হাত ধরে দোয়া কালেমা পড়তে লাগলেন। এ পর্যায়ে দেখতে পেলাম ফাহিম মেঝেতে পড়ে গেল, আর এখানে দেখতে পেলাম ফাহিমের বলা সেই ভয়ানক চেহারার সে অবয়ব। কে তুই? আর এখানে বা কি চাস? বলবো না। কি করবি তুই? চলে যা, চলে যা এখান থেকে। থামা। আমি বলছি আমি কে। আমার নাম ইশফিক। এখানে আমি অনেক বছর ধরে থাকি। ছাদের পাশে ওই কৃষ্ণচূড়া গাছে আমার বসবাস। আমার থাকার জায়গায় কেউ যদি যায় আর আমাকে বিরক্ত করে, আমি তাকে ছাড়ি না। ওরা দুইজন সেই দিন আমার থাকার জায়গায় গিয়ে চিৎকার করেছে, আমার গাছের ফুল ছিঁড়েছে, আমাকে বিরক্ত করেছে। আমি ওদের ছাড়বো না। ইয়া হা হা হা। ইয়া হা হা হা। চলে যা, চলে যা এখান থেকে। একটা তাবিজ ওই জিনের গলায় পরিয়ে দিলেন আর সাথে দোয়া পড়তে লাগলেন। হুজুর ওই জিনটাকে চলে যেতে বললেন, কিন্তু জিনটা যেতে চাচ্ছিল না। অবশেষে জিনটা চলে যেতে রাজি হলো, কিন্তু একটা শর্ত দিল। কাল সন্ধ্যার সময় কৃষ্ণচূড়া গাছের নিচে একটি ছাগল দিয়ে আসতে হবে। আজ দিকে একটি কালো ছাগল কৃষ্ণচূড়া গাছের নিচে বেঁধে আসি। তারপরে থেকে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু তারপরেও ওই বাসায় আমরা বেশি দিন থাকিনি।